স্যার, এই 1 লক্ষ টাকার চেকটা আপনার। মানে এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কি করব? এই 1 লক্ষ টাকা আপনার, আর এই 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে 1 ঘন্টার জন্য কিনতে চাই। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য কিনতে চাই। এখন আপনি বলুন, আপনি 1 লক্ষ টাকা নেবেন নাকি নেবেন না? যদি না নেন তাহলে ঠিক আছে, আমি টাকাটা নিয়ে নিচ্ছি। ওয়েট, আপনি যেহেতু বলছেন টাকাটা আমি নিলাম, আর 1 ঘন্টা সময় আমি আমার জীবন থেকে আপনাকে দিলাম। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে কিনে নিয়েছি 1 ঘন্টার জন্য, আর এই 1 ঘন্টা আপনি শুধুই আমার। সো আমি যেটা বলবো আপনাকে কিন্তু সেটাই করতে হবে। ঠিক আছে, চলুন। চলুন। কি ব্যাপার, আপনি আমাকে কিচেনে নিয়ে আসলেন কেন? কিচেনে নিয়ে এসেছি কারণ এই যে যে প্লেটগুলো দেখছেন, আপনি এগুলো ধুয়ে ফেলুন। কি আমি থালা বাসন ধোবো? জি স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য কিনে নিয়েছি। সো আমি যেটা বলবো আপনি সেটাই তো করবেন। তাড়াতাড়ি ধুয়ে ফেলুন। ধরো, আমি এই থালা বাসন ধুতে পারবো না। কি বলছেন স্যার? আচ্ছা সমস্যা নেই, আপনি যদি এই কাজটা না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি যেটা করতে পারেন আমি আপনাকে দিয়ে সেটাই করাবো। চলুন ওয়াশরুমে চলুন। ওয়াশরুমে যাবো? আসুন। স্যার, ওয়াশরুমটা ক্লিন করে ফেলুন। মানে আপনি সব কি বলছেন? আমি ভাবলাম কি, আর আপনি সব বলছেন কি? ঠিকই বলছি। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি 1 ঘন্টার জন্য আমার। আমি এসব কাজ করতে পারবো না। প্রয়োজনে আপনি আপনার টাকা নিয়ে নেবেন। আরে স্যার, বাবা, তুমি এই সময় অফিসে? অফিসে আসা আমার বারণ আছে নাকি? আমি কি অফিসে আসতে পারি না? না মানে এই সময় তো তুমি অফিসে আসো না। আসি না, আজকে আসলাম। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি মানে আমার ছেলে অফিসে কি করে না করে আমি কি দেখতে আসতে পারি না? অফিসে কি হাল করেছো তুমি? শুনলাম অফিসের সকল স্টাফদের সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাই আমি নীলাকে 1 লক্ষ টাকা চেক দিয়ে পাঠিয়েছি তোমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। বাবা, এতদিন আমি বুঝতে পারিনি, কিচেনের বাবুর্চি থেকে শুরু করে অফিসের সব কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছি। আজকে যখন নীলা কিচেন রুমের সব কাজ আমাকে দিয়ে করালো, তখন আমি বুঝলাম ওদের কাজ করতে কত কষ্ট হয়। বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে কি হবে? শোনো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। তুমি কেন ভুলে যাচ্ছ তুমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র এমডি? তুমি সকলের সাথে ভালো ব্যবহার করবে, এটা আমি আশা করব। হ্যাঁ বাবা, আমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করব, আমি তোমার কাছে ওয়াদা করলাম। নীলা, চলো। বেস্ট অফ লাক, তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার খাবারটা ফেলে দিলে কেন? আপু, আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে মারলেন? আর এই খাবার তো বিষ আছে। কি বিষ আছে? তোর কি আমাকে দেখলে পাগল মনে হয়? মেয়ে মানুষ দেখলেই ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফাজলামি পেয়েছিস না? আপু বিশ্বাস করুন, এই খাবারটা বিষ আছে। আরে আপু, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন?
আর দেখ না, এই ফকিনি বাচ্চাটা আমার খাবারটা ফেলে দিয়েছে। কি খাবারটা নষ্ট হয়ে গেছে? আরে এই মেয়েটাই তো আপনার খাবারে বিষ মিশিয়েছে। এই ফকিনের বাচ্চা, তুই উল্টাপাল্টা এসব কি বলতেছিস? আপু, আমার মনে হয় ওর কোনো মতলব আছে। 2-4টা মারো, এমনিই চলে যাবে। এই তুই জানিস ওকে? ও আমার আপন বোন হয়। আর 2-4টা খাওয়ার আগে যা এখান থেকে। আপু, আমার কথা যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে এই খাবারটা ওনাকে খেতে বলুন। কেন? এই নোংরা খাবার আমি কেন খাবো? এসব খাবার আমি খাই না। ওই খাবারটা ও খাবে না, এই খাবারটা এখন তুই খাবি। এই বিষাক্ত খাবার আমি কেন খাবো? নীলা, খাবারটা খা তো। কি বলছো আপু? এই নোংরা খাবার আমি কেন খাবো? নীলা, এই খাবারটা খা। আপু, তুমি একটা বাইরের লোকের কথায় আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই খাবারটা আমি খাবো না। নীলা, এই খাবারটা খা। ছাড়ো, এই খাবারে বিষ আছে। আপু, এটাই তোর জীবনের শেষ খাওয়া। এরপর তুই যাবি কবরে, আর তোর সকল সম্পত্তি হবে আমার। তুই এত নিচে নেমে গেলি? তোর জন্য কি আমি কম কিছু করেছি? তার এই প্রতিদান দিলে তুই? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারতে চাইছিলি? বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজের হাতে আমি মানুষ করেছি। তুই আমার সাথে এমনটা করতে পারলি নীলা? কি করেছো? হ্যাঁ, আমি তো নামে মাত্রই তোমার বোন। তাছাড়া তোমার টাকা পয়সা তো কোনো কিছু আমি ব্যবহার করতে পারি না। চুপ, একদম চুপ। তোকে আমি পুলিশে দেব না। তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। তোকে যেন আমার বাড়িতে আমি আর ফিরতে না দেখি। কোথায় যাবি তা তুই জানিস। যা এখান থেকে। আপু, লোভ যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে এই আপুটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আপনি কষ্ট পাবেন না, অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। সব কিছু ভুলে গিয়ে উপরওয়ালার কাছে শুকরিয়া করুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া। ভুল বুঝে আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমার নিজের বোন আমার সাথে এমনটা করতে পারে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। এই টেহাগুলা রাখেন আর বাচ্চাটা আমারে দেন। কি হচ্ছে এইসব? তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার দিকে টাকা ছুঁড়ে মারিস? হ্যাঁ, মারছি। এখন টেহাগুলা রাখা বাচ্চাটা আমারে দিয়া দেন। আমার বাচ্চা আমি তোকে কেন দেবো? তুই কি পাগল হয়ে গেছিস? যদি বাচ্চার যত্নই না করতে পারেন তাহলে রাইখা কি করবেন? আপনি জানেন এই বাচ্চার উপর কত অত্যাচার করা হয় সারাদিন? আমার বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করবে কে? আর এই বাসায় তো শুধু আমরাই থাকি। হ্যাঁ, আপনারাই থাকেন। আর এই বাচ্চাটার লগে খারাপ ব্যবহার করে বাচ্চাটা সৎ নয়। হ্যালো মা। ইস, বইলো না, এই আপদটা শুধু সারা দিন কান্না করে। ভালো লাগে না। আর এই যে কোথায় এসে পড়লাম আমি। সাগরের কথা আর বলো না। অফিস থেকে এসে সারাদিন এই আপদটাকে নিয়েই পড়ে থাকে। আমার দিকে দেখার তো ওর সময়ই নেই। আচ্ছা রাখছি মা, এই আপদটাকে আগে থামাই। উফ, শেষ করে দিল আমার জীবনটা। আরে বাবা, এবার তো একটু থাম। মনে হয় গলা টিপে একদম মেরে দিই। স্যার, ছোট মুখে একখান বড় কথা কই। বড় ম্যাডাম মারা যাওয়ার পরে ছোট ম্যাডামের বিয়ে করাই আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। ছোট ম্যাডাম সারাদিন ফোনে কথা কয় আর বান্ধবীগুলোকে গেমস খেলে। বাচ্চাটা সারাদিন ক্ষুধায় কান্নাকাটি করে, খাওয়ায় না। আমি শুধু খাওয়াই সব সময়। সাগর, ও মিথ্যে কথা বলছে। ও তো আমারও বাচ্চা। আমি কেন ওর সাথে এমন করতে যাব? আসলে সেদিন ও টাকা চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে, তাই আজকে আমার নামে তোমার কাছে মিথ্যে কথা বলছে। না না স্যার, আমি চুরি করি না, আমি চোর না স্যার। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার কি মনে হয় শুধু ওই জানে? আমি নিজেও দেখেছি আমার বাচ্চার সঙ্গে তুমি কতটা খারাপ আচরণ করো। আরে আমি তো ভেবেছিলাম যে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই ধারণা ভুল।
তুমি প্রমাণ করে দিলে যে সৎ মা সৎ মাই হয়। তোমার কি লজ্জা করে না একজন মানুষ হয়ে এতটুকু দুধের বাচ্চাকে এইভাবে টর্চার করতে? আমাকে মাফ করে দাও সাগর, আমার ভুল হয়ে গেছে। আসলে নিজের রাগের বশে এই ছোট বাচ্চাটাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি ভুলেই গেছিলাম যে বিয়ের সময় আমি তোমার আর তোমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও তুমি। এইবার তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। এরপরে কখনো যদি আমার বাচ্চার সঙ্গে তুমি খারাপ আচরণ করো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কথাটা মাথায় রেখো। ছোট ম্যাডাম, আমারও মাফ কইরা দিয়েন। আসলে আপনার ভুলগুলা ধরাই দেওয়ার লাইগা আমি আর স্যারে মিলা প্ল্যান করছি। আর বড় ম্যাডাম মারা যাওয়ার পরে আমরা দুইজনে ভালোবাসা দিয়া এই বাচ্চাটারে লালন পালন করছি। ম্যাডাম অনেকক্ষণ ধরে বসে আছেন, নেন এক কাপ গরম গরম চা খান। ঠিক আছে। আচ্ছা, আপনাদের অফিসের বস আসবে কখন? স্যার স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি বসেন বসেন অপেক্ষা করেন। এত কথা বলেন কেন আপনি? 1 ঘন্টা ধরে বসে আছি, ওনার আসার কোনো নামই নেই। এই, এটা কোনো চা হলো? এই চা কোনো মানুষ খায়? কোন পাগল ছাগলের অফিসে এসে পড়লাম আমি? এই, তুই আবার হা করে কি দেখিস? ধর এই চা নে, তুই খা, নাহলে তোর অফিসের বসকে গিয়ে খাওয়া। ম্যাডাম আপনি এমন করে কথা কইতেছেন কেন? স্যার তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো না। এই হারামি বাচ্চা, তুই 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো? আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যা, নাহলে থাপ্পড় মারতে বাধ্য হব। বুঝছি ম্যাডামের মেজাজ গরম, আমি যাই গা একটা। হ্যালো তুষার, কোথায় তুমি? 1 ঘন্টা ধরে আমি অফিসে বসে আছি, তোমার বাবার আসার কোনো নাম গন্ধই নাই। আর শোনো, তোমাদের অফিসে যে পিয়ন আছে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসো। কি ব্যাপার? কি হয়েছে? তোমার সাথে কে বেয়াদবি করেছে? তোমার অফিসে যে পিয়নটা আছে না, ওর এত বড় সাহস, ও আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি চলো বাবার রুমে যাই। বাবা, ও কণা। হ্যাঁ ওকে আমি চিনি। আঙ্কেল আপনি? হ্যাঁ আমি, যাকে তুমি মারতে চেয়েছি। ও তোমাকে মারতে চেয়েছিল মানে? বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এ মেয়ের তো ব্যবহার ভালো না, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর সাথে যদি তোমার বিয়ে হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার পুত্রবধূ কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই আমি পিয়ন সেজে আমার পুত্রবধূকে আমি যাচাই করেছিলাম, কিন্তু ও যা করলো তাতে করে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। এখন সবকিছু তোমার উপরে, জীবন তোমার, ডিসিশনও তোমার। ছি ছি কণা, তোমার এই রূপটা আমি আগে কখনো দেখিনি। তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য, আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাবতেও ঘেন্না লাগে। তুমি কিছুদিন পরে আমার বউ হবে। আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার প্লিজ আমার কথাটা একটু শোনো। নো, আমি তোমার কোনো কথাই শুনবো না। যাও, বেরিয়ে যাও।
আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে মাই সান। সব ঠিকঠাকভাবে নিয়েছো তো? হ্যাঁ, সব নিয়েছি, আর বাসায় যত টাকা পয়সা ছিল সেগুলোও নিয়েছি, সাথে গয়নাও নিয়েছি। হ্যাঁ নীল, এখানে কি করছিস? আসলে ভাইয়া ভাবিকে একটু হেল্প করতে আসছিলাম। আমি বাইরে কাউকে পাচ্ছিলাম না, তাই এজন্য ওকে ডেকেছি। ও আচ্ছা, আমার ঘড়িটা পাচ্ছি না, একটু দেখবে? ঘড়ি তো টেবিলের উপরে রাখা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা। কই, ঘড়িটা তো টেবিলের উপর পেলাম না। আমি মনে হয় ঘড়িটা গাড়িতে রেখে এসেছি। সেটাই হবে হয়তো। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে খুঁজে দেখো। এই ব্যাগটাতে কি? না না, তেমন কিছু না, আসলে আমার কিছু মেকআপ নিচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, এইগুলো হেল্প করার জন্যই ভাবি আমাকে ডাকছিল। আচ্ছা। আরে ভাইয়া, তুমি এখনো যাওনি? হ্যাঁ, আমি চলে যাই আর আমার টাকা পয়সা নিয়ে তোরা পালিয়ে যাস, তাই না? টাকা? ভাইয়া কিসের টাকার কথা বলতেছো? কিসের টাকা? এই ব্যাগের ভিতরে যে কোম্পানির প্রপার্টির পেপার আছে, আমি সেই পেপারের কথা বলছি। ভাবি, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ভাইয়া আমি সত্যি জানি না এটার ভিতরে টাকা না পেপারস আছে। আমাকে বলছে যে তার মেকআপ গুছাচ্ছে। সোহাগ, বিশ্বাস করো, এমনটা কিচ্ছু না। চুপ! তুমি চুপ করো। তোমাদের দুজনকে আমি কোম্পানির পার্টনার বানিয়েছি আজকে এই দিন দেখার জন্য। একটু পরে আমাদের বিয়ে, আর তুমি কিনা আমার সম্পত্তি নিয়ে ভেগে যাচ্ছ। আর নীল, তুই তো আমার আপন ভাই, ভাইকে পারলি এভাবে ধোকা দিতে? তোকে আমার ভাই বলতে লজ্জা লাগছে? পুলিশকে কল দেওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। যা তোরা। দাদু, তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিল বুঝো নাই? ওইটা হইলো কি একটা লোক দেখানো, বুঝছো? আসল মজা তো মানে আমি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর, একেবারে আসমানে। দাদু তুমি? হ্যাঁ আমি। এই দাঁড়া, আগে আসল কাজটা সেরে। এই যে এইটা হলো গিয়া আমার বংশের পরম্পরা, তোমার সতীনের ছিল, এখন তোমার দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর পছন্দ তো হইতেই, সারা জীবন যার সাথে ঘর করবা তার পছন্দ হইতেই না। যতদিন যাইব ততদিন
পছন্দ হইতেই থাকবো, সারা জীবন তো আমার লগে থাকবা। মানে দাদু তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কতদিন হঠাৎ করে আকাশের বিয়াটা কেন দিলাম? দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিলাম বুঝো নাই? ওইটা হইলো কি একটা লোক দেখানো, বুঝছো? আসল মজা তো মানে আমি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বুকে মাথা রাখো, শুনতে পারবে প্রেমের ঢের কত শব্দ, আর বুঝতে পারবা ভালোবাসা কত প্রকার কি। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোক জড়ো করব। চিল্লা চিল্লা, যত খুশি চিল্লা, তাতে কোনো লাভ নাই, বুঝছ? 32টা মাইয়া দেখা 33 নম্বরে তোমারে পাইছি, আসমানের হুরপরি, বুঝছ? আল্লাহ আমায় করে হুরপরি মিলাই দিছে, কিন্তু তোমার দেখলাম আমার মনের ভিতরে কেমন যেন নাড়া ছাড়া যা উঠে। বুইড়া, বুকের ভিতরে লাড়া ছাড়া দিয়া লাভ নাই। এই জিনিস আমার আবিষ্কার, আর এরকম জিনিস পাইতে হইলে না তোমার আরেকবার জন্ম নিয়ে জোয়ান হইয়া আসা লাগবে। শালার ভাই শালা, আসার আর সময় এলো না, আই এই বামাপটা সামনে দিলা। মাত্র এই প্রেমটা আমরা শুরু করছিলাম, তাই আকাশ আমাকে বাঁচাও ওনার হাত থেকে। ওরে বাবা রে বাবা, না 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 না, ওই কাজ আমি পারবো না। দাদু যেটা বলতেছে সেটা করো। কি বলছো তুমি এসব? আমি কিন্তু আত্মহত্যা করব। চুপ, একদম চুপ। অত কথা করে একবারে মইটা ডাক্তার ফালাই দিন, বুঝছো? আরে ওই দাদু ভাই, আমি তো তোমার লগে মানে নাটক করছিলাম, মানে সাজানো গল্প, বুঝছো? তোমার ভয় দাঁড়ালে ভয়। সত্যি? আরে হ, সত্যি 100বার সত্যি। অনেক হয়েছে, এখন যাও তো, নিজের ঘরে যাও, যাই ঘুমাও। দাদা রে, এই জিনিস রেখে গেলে তো ঘুমাইতো না। তোমার ঘুম না এলে যাইয়া ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ? সামনে ঘুমের ওষুধ রেখে কেমনে ঘুমাই? দাদু, এটা ঘুমের ওষুধ না, এটা হইতেছে ঘুম ভাঙানির ওষুধ। আচ্ছা না, তুই কত ধি এই জুয়ান হওয়ার কোনো ওষুধ নাই? এই বুইড়া, যাও তো, নিজের ঘরে যাও, যাও কইতেছি। যাবো, গেলাম। আল্লাহ রে, দাদুর সালাম নেবে না? হ্যাঁ তাই তো। দাদু দাঁড়াও। বাইসা থাক সারা জীবন এইভাবে তারা বাইসা থাক। শোন, একটা কথা কই, স্বামী স্ত্রীর মতো মধুর ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, বুঝছস? আচ্ছা গেলাম, বুঝছ? ওই বলতা শালা দরজাটা বন্ধ কইরা বলো। ওরে শালার বুইড়া, এই অসভ্য, তোর ঘরে কি মা বোন নেই? কি ব্যাপার, এই লোকটা আমাকে এইভাবে ইশারা দিচ্ছে কেন?
লোকটাকে একটা শিক্ষা দিতে হবে। নীরব, গাড়ি থামাও তো। এই অসভ্য, তোর ঘরে কি মা বোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইশারা দিতে ইচ্ছে করে। আজকে থাপ্পড়ের কথা যদি তোর মনে থাকে, নেক্সট টাইম এমন কাজ আর কখনো করবি না। নেক্সট টাইম যদি আর এরকম দেখি, তাহলে থাপ্পড় না, সোজা থানায় পাঠিয়ে দেব। নীরব, চলো। যে ওষুধগুলো লিখে দিচ্ছি ঠিকঠাকভাবে খাবেন, আর 1 মাস বেড রেস্টে থাকতে হবে। আরে হারামির বাচ্চা, তুই এখানেও চলে এসেছিস? আজকে তোর জন্য আমাদের এই অবস্থা। অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসতে হয়েছে। আপু তোদের এই অবস্থা হলো কিভাবে? এই হারামজাদা আমাকে ফলো করতেছিল, আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল। তারপর আমি ওর সাথে কথা বলতে নেমেছিলাম। কথা বলে আমরা যখন ফিরছিলাম, তখন নীরব বাইকের স্ট্যান্ড তুলতে ভুলে গিয়েছিল। আর তারপরেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়, শুধুমাত্র এই হারামজাদার জন্য। চুপ করুন, আপনি জানেন উনি কে? কে উনি? উনি এই হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার। মানে? আপু তুই ওনাকে এভাবে বলছিস কেন? তোদের গাড়ির স্ট্যান্ড তো আগে থেকেই নামানো ছিল। আচ্ছা তোরা তাহলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, আর তুইও ভালো থাকিস, আর নিজের খেয়াল রাখিস কিন্তু। আচ্ছা আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে। এই আপু, আপু তোদের গাড়ির স্ট্যান্ডটা। ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান না ভাই, ওই যে সামনে যে গাড়িটা দেখতেছেন না, ওই গাড়িটার স্ট্যান্ড নামানো, প্লিজ একটু গিয়ে ওদের বলুন না। এবার বুঝলেন তো, উনি আপনাদেরকে বিরক্ত করার জন্য না, উনি আপনাদেরকে উপকার করার জন্য ইশারা দিচ্ছিল। কিন্তু উনি তো আমাদেরকে বলতে পারতো। আরে উনি কিভাবে বলবেন? উনি তো কথাই বলতে পারেন না। কি মানে উনি ছোটবেলা থেকে কথা বলতে পারেন না, উনি একজন বাক প্রতিবন্ধী। ভাই আমি দুঃখিত, আমি না জেনে শুনে আপনাকে অনেক বকা দিয়েছি, অপমান করেছি, আমি আপনার গায়েও হাত তুলেছি। আমাকে প্লিজ মাফ করে দিবেন। আসলে না জেনে কাউকে এভাবে জাজ করাটা ঠিক না, আমার ভুল হয়ে গেছে।
কাকে দিয়েছিলাম? আচ্ছা, ড্রাইভে তো সব প্ল্যান করা আছে, ড্রাইভটা ওপেন করি। আমার ড্রাইভ কই? অনেক, আমার ড্রাইভ কোথায়? অনেক, কি হয়েছে স্যার? এত চেঁচামেচি করতেছেন কেন? আমার ড্রাইভ কোথায়? স্যার আপনার ড্রাইভ কোথায় তা তো আমি জানি না। আর আপনার রুমে তো আপনার পিয়ন রবি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। আর সকালবেলা দেখলাম রবি রুমটা গুছাচ্ছিল, আমার মনে হয় ওই নিয়েছে। আমি একটা কাজ করি, ওকে ডাক দিই। এই ড্রাইভ যদি না পাওয়া যায় আমি কিন্তু এই অফিসে কাউকে রাখবো না। আচ্ছা স্যার, আমি একটু রবিকে ডেকে দেখছি। রবি, রবি, এই রবি, এই রুমে আসো তো একটু। জি স্যার। আমার ড্রাইভ দে। দেখছেন দেখছেন স্যার, বলছিলাম না ওই নিছে। ওরে স্যার চাকরি থেকে বের করে দেন স্যার। তুই এই অফিসে এতদিন ধরে চাকরি করছিস, হারামজাদা। তুই যে এই ড্রাইভটা চুরি করেছিস, এই ড্রাইভ যদি না পাওয়া যেত এই কোম্পানির কত বড় সর্বনাশ হয়ে যেত তুই জানিস? তুই জানিস এই ড্রাইভের মধ্যে কি আছে? স্যার, আমি গরিব অশিক্ষিত মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা হারাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই দিন শুনলাম অনেক স্যার। আরে চিন্তা করিস না, কালকের ভিতরে এই ড্রাইভটা আমার হাতে। আর ড্রাইভটা আমার হাতে থাকা মানে কোম্পানির চেয়ারটাও আমার নিচে। আর চেয়ারটা নিচে থাকা মানে পুরো কোম্পানিটাই আমার আন্ডারে চলে আসবে। এই জন্য স্যার উনি সরানোর আগে আমি সরাই ফেলছিলাম। আমি চোর না স্যার। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর মিস্টার অনিক, সামান্য চেয়ারের লোভে পড়ে আপনি এই কোম্পানির এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন? আরে আপনার যদি চেয়ারের প্রতি এতই লোভ, আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে এই চেয়ারটা দখল করতেন, আমি নিজে আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিতাম। কিন্তু আপনি যা করেছেন তা সত্যি ক্ষমার অযোগ্য। শুধু ক্ষমার অযোগ্য নয়, আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া, কিন্তু আমি আপনাকে পুলিশে দেব না। আমি আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি চাই না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার অফিসে আপনার আর কোনো জায়গা হবে না। আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবেন। গেট আউট, জাস্ট গেট আউট। এতগুলা টায়া, এক কাজ করি, আমার কাছে রাইখা দিই, কেউ টেরও পাইব না। জীবন, জীবন, এদিকে একটু আসো তো। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? তুমি না বলে টাকাটা এখানে রেখেছো, কোথায় টাকাটা? তোমাকে দিয়ে না একটা কাজও ঠিকভাবে হয় না। আমি নিজে এখানে রেখে গেছি, আমার স্পষ্ট মনে আছে। দেখি সরো, আমাকে খুঁজতে দাও। ভাইয়া চেয়ারটা তো আপনার পকেটে, শুধু শুধু খুঁজতাছে। আমার পকেটে? আরে এই টাকা আমার পকেটে আসলো কি করে? আমার স্পষ্ট মনে আছে আমি টাকাটা এখানেই রেখে গিয়েছিলাম। তুমি না একদম থামো, আজকাল তুমি সব ভুলে যাচ্ছ। তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। চলো তো, চলো। হ্যাঁ চলো। নীলা, জি ভাইজান বলেন। তুই ওই দিন ওই টাকাটা চুরি করে আমার পকেটে ঢুকিয়ে দিয়ে আমাকেই পাগল বানালি।
ভাইজান আমারে মাফ কইরা দেন, আর আহার এইসব কথা কইেন না। অন্তরা, অন্তরা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ওই দিন সোফায় আমি টাকা রেখে গিয়েছিলাম। ওই দিন সোফার উপর থেকে ওই টাকাটা ও চুরি করেছিল। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, ওই টাকাটা আমার স্পষ্ট মনে আছে। আমি ড্রয়িং রুমে সোফার উপরে রেখেছিলাম, কিন্তু টাকাটা কি করে আমার পকেটে আসলো? এক কাজ করি, সিসিটিভির ফুটেজটা একটু চেক করি, তাহলেই তো জানতে পারবো। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ আমি জানি, আর কেন টাকাটা চুরি করেছে আমি সেটাও জানি। হ্যাঁ ভাইয়া, মায়ের চিকিৎসার কথা তো আমার মাথায় আসছেই, কিন্তু কি করবো বল, টাকার ব্যবস্থা তো এখনো করতে পারি নাই। তাও তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা কইরাই গ্রামে আসুম, আর গ্রামে আইসেই মায়ের চিকিৎসা করামু। তুই খালি কয়টা দিন মায়ের দেখে রাখিস, ঠিক আছে? নীলা, তোর মা অসুস্থ, সেই কথাটা আমাকে বললেই তো আমি তোকে টাকাটা দিয়ে দিতাম, তাই বলে তুই চুরি করবি? ভাইয়া আমারে মাফ কইরা দেন, আসলে এত টেহা দিয়ে আমি লোভ সামলাইতে পারি নাই। আমার মাথায় খালি আমার মায়ের চিকিৎসার কথাই মনে পড়তাছিল। আপনাদের মতো মানুষের সাথে আমার এমনটা করা উচিত হয় নাই, আমারে মাফ কইরা দেন। আরে নীলা, এই ছোট ছোট জিনিসের জন্যই পরিবার সংসার ভেঙে যায়। তুই এতদিন ধরে আমাদের সাথে আছিস, আমাদের সাথে কাজ করছিস, কখনোই তোকে বাইরের লোক মনে হয়নি। তুই যদি তোর সমস্যার কথাটা আমাদেরকে বলতি, টাকাটা আমরা তোকে ঠিকই দিতাম। আপা আপনি আমারে মাফ কইরা দেন, আপনি সবকিছু যাই নাও আমারে কিছু কর নাই। আপনিই জানেন যে টেহাটা আমি চুরি করছি, তাও কিছু বলেন নাই। আমারে মাফ কইরা দেন, এমনটা আর কোনো সময় হইব না। ঠিক আছে, এরপর থেকে এমন কোনো কাজ করবে না যাতে কেউ তোমার উপর আঙুল তুলতে পারে। এতগুলো টাকা, এই টাকাটা দিয়ে তো আমার মায়ের চিকিৎসা সম্পূর্ণভাবে হয়ে যাবে। টাকাটা কি রেখে দিব? অন্যের কষ্টের টাকা রাখা ঠিক হবে না। ভাইয়া, আমাকে বলছেন? জি, এই টাকাটা এখানে পড়েছিল, এটা বোধহয় আপনার টাকা। হ্যাঁ, আমারই, থ্যাংক ইউ। তা টাকাগুলো ফেরত দেবেন কেন? তো রেখে দিতে পারতেন। না ভাই, এটা তো আপনারই টাকা। আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, এই টাকাটা আপনার দরকারও হতে পারে। আর উপরওয়ালা আমাকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিচ্ছে, এটা আমার কাছে অনেক। গুড, ভেরি গুড। চিন্তা ভাবনা ভালো, ধরে রাখেন, একদিন উপরে উঠতে পারবেন। তা যাচ্ছেন কোথায়? আসলে আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রয়েছে, সেখানে যাচ্ছিলাম। তাই নাকি? জি। বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওকে। ভাই, চাকরি ইন্টারভিউ কি এখানে হচ্ছে? হ্যাঁ।
ভাই মনে হয় আমরা ভুল জায়গায় চলে আসছি, নাহলে ও ভুল জায়গায় চলে আসছে। ওরে দেখা তো মনে হইতেছে না জব ইন্টারভিউর জন্য আসছে। দেখ ভাই, তুই একটা কাজ কর, এই নিয়ে কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে কিছু খেয়ে নে, আর তোর গাড়ি ভাড়াটাও হয়ে যাবে। আর তুই ইন্টারভিউ দিয়ে কি করবি? না না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে আসছি, আমি ইন্টারভিউ দিয়েই যাবো। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। স্যার, আমি আপনার কোম্পানির পোস্টের জন্য পারফেক্ট আছি, কারণ আমি সব কিছু খুব সহজেই ম্যানেজ করতে পারি। স্যার, এই পোস্টের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা আছে, আমি জানি কিভাবে এই কোম্পানি গ্রো করতে হয়। আমি জানি আপনারা কোম্পানিকে গ্রো করতে না পারলেও নিজেকে গ্রো করতে পারেন, তার জন্য আপনারা নিজেদের ইমানও বিক্রি করে দিতে পারেন। কি বলতেছেন স্যার এগুলো? আমি তোমাদেরকে জবটা দিলাম, কিন্তু কাল যদি কেউ বেশি টাকা দেয় তোমাদেরকে, তখন তো তোমরা আমার কোম্পানির সিক্রেটটাকে বিক্রি করে দিবে। স্যার, এমনটা হবে না, কারণ আমি সবসময় কষ্ট করে ইনকাম করতে চাই। ও আচ্ছা, আর সকালে যে লোকটার টাকাটা পড়েছিল সেই টাকাটা তাকে ফেরত না দিয়ে তোমরা তোমাদের পকেটে ভরলা কেন? আপনারা জানেন টাকাগুলো আমি ফেলেছি, জেনে শুনে টাকাগুলো পকেটে বললেন কেন? আমি যখন শুনেছি আপনারা ইন্টারভিউ ক্যান্ডিডেট, তখন আপনাদেরকে একটা টেস্ট নেওয়ার জন্য আমি এই ফন্দিটা এঁকেছি, যেটা আপনারা দুজন ফেল করেছেন আর হাসিব পাস করেছেন। আমার কোম্পানির জন্য একজন লয়াল ম্যানেজার দরকার, তোমাদের মতন ইমান বিক্রি করার লোক দরকার নেই। কি আর করা, এটা কি হয়ে গেছে, এবার আপনারা আসুন। সরি স্যার, আমরা বুঝতে পারিনি আপনি যে আমাদের পরীক্ষা নিচ্ছেন। আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ, টাকাগুলো দেখি। হাসিব সাহেব, প্লিজ সিট ডাউন। শোনেন, সবসময় সৎ থাকবেন, তাহলে একদিন দেখবেন ইহকাল পরকাল দু জায়গায় সবার উপরে থাকবেন। আর নেন, এখানে কিছু টাকা আছে আপনার মার চিকিৎসার জন্য, আপনার মাকে ভালো করে চিকিৎসা করাবেন। ও হ্যাঁ, কাল সকালের মধ্যে আপনি জয়েন করবেন। এবার তাহলে আসুন। স্যার, আপনার ফাইল। কি রে, ফাইলটা আনতে তোর এত দেরি হলো কেন? দে টাকাটা দে। স্যার, টাকা তো ফিরে নাই। টাকা ফেরেনি মানে? তোকে আমি 200 টাকা দিয়েছি ফাইলটি আনতে, সেখান থেকে অন্তত পক্ষে 50 টাকা ফেরার কথা। দে টাকাটা দে, না হলে কানের নিচে দিয়ে অফিস থেকে বের করে দেবো। স্যার, আমি সত্য কথা কইতাছি, এই যে আমি বিলের কাগজ নিয়েছি, আপনার বিলের কাগজটা দেখেন। শোন, তোর এরকম বিল আমি 1000টা বানাতে পারি। স্যার, আমি তো আগের সারেগলিগাও এই ফাইল নিয়ে আইতাম, ফাইলের দাম 200 টাকাই। তারা আমার কাছে কখনোই টাকা ফেরত চায় নাই, আর ওনারা কোনোদিন আমার সাথে এরকম খারাপ আচরণ করে নাই। আপনি আজকে হেড অফিস থেকে আইসাই আমার সাথে এরকম খারাপ আচরণ শুরু করছেন। হারামজাদা, কি বললি তুই? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে। চল, তোকে আজকে বসের কাছে নিয়ে যাব। চল। চল স্যারের কাছে চল। হোয়াট হ্যাপেন আসিফ? তুমি ওনার সাথে এমন করতেছো কেন? কি করেছো উনি?
আর বললেন না স্যার, ওরে আমি 400 টাকা দিছি একটা ফাইল আনতে, ও 200 টাকা দিয়ে ফাইলই না 200 টাকা মেরে দিছে। স্যার ও একটা চোর স্যার। না না, উনি আমারে ফাইল আনতে 200 টাকা দিছে, আর ফাইলের দাম তো 200 টাকাই। তুই তো জানোসই উনি আমারে কয় 50 টাকা আরো ফেরত দিতে। দেখছেন স্যার কত বড় বেয়াদব, ও আপনাকে তুই করে করে কথা বলতেছে। তুমি চুপ করো, তুমি বলো। দেখ, উনি আমারে 200 টাকা দিয়ে কইলো ফাইল নিয়ে আসতে। আমি ফাইল নিয়ে আইছি, ওনারে বলছি 200 টাকা। উনি বলে যে না, আরো 50 টাকা ফেরত দিতে হইব। ওনারে আমি বললাম আমি বিলের কাগজ বানাই নিয়ে আইছি। উনি বিলের কাগজ তো দেখলোই না, উল্টা আমার চোর বাটপার বলে আমার গায়ে হাত তুললো। তুই ক আমি কি চোর? তুই আবারও ওনারে তুই করে কথা বলতেছিস। মুন্ডায় চায় কানের নিচে একটা দে। ইউ শাট আপ। তুমি জানো উনি কে? হি ইজ মাই এল্ডার ব্রাদার। আর তুমি চোর না উনি চোর সেটা আমি এখন ভালোভাবেই বুঝতে পারতেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড আমার ধানমন্ডি ব্রাঞ্চে কেন পিয়ন থাকে না। তোমার জন্যই থাকে না, তোমার জন্যই সবাই চলে যায়। আর ভাইয়া, তোমাকে না কতবার বলেছি তুমি অফিসে আসবে না। তুমি তো তোমার অফিসের বসই আমাকে বানালে, আর এখন তো আমরা আগের মতো নাই। তাহলে তুমি বারবার কেন আসো অফিসে? ভাইরে, আমি এই অফিসে পিয়নের চাকরি করেই তোরে এত বড় অফিসার বানাইছি। আর তুই আমার সামনে বসে কাজ করলে আমার জিনিসটা দেখতে খুব ভাল লাগে। আর আমি আসলে তোরও তো একটু উপকার হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই সমস্যা, এখন থেকে সপ্তাহে একদিন আসবো না, হইব? আচ্ছা আইসো। আর হাসিব, তুমি ভালো হয়ে যাও, নইলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার তুমি আসতে পারো। আচ্ছা ভাইয়া, আইটি ডিপার্টমেন্টের ইন্টারভিউটা কি এখানেই হবে? না না, এখানে তো ফুটবল খেলা হবে। কেন, খেলবেন নাকি আপনি? আপনি ওনার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? জি ভাইয়া, এখানে ইন্টারভিউ হবে, আপনি বসেন। পিয়নের চাকরির জন্য আজকাল ইন্টারভিউ দিতে হয়। কোথায় আসলাম, সব ভিখারিরাও চলে আসে চাকরির জন্য। আপনি এইভাবে কথা বলতেছেন কেন ওনার সাথে? ওনার পোশাক দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না আইটি ডিপার্টমেন্টের চাকরির জন্য আসছে, মনে হচ্ছে পিয়নের চাকরির জন্য আসছে। হ্যাঁ ভাইয়া, সব জায়গায় মানুষ আমার সাথে এভাবেই অপমান করে কথা বলে, কারণ আমি গরিব। আমার জামা কাপড় কেনার জন্য টাকা নেই, কিন্তু মেধা আছে। আর এই মেধাকে কাজে লাগিয়ে কিছু করার জন্যই এখানে এসেছিলাম। কিন্তু এমন উচ্চ জায়গায় আপনাদের মতো মানুষ থাকে তা আমার জানা ছিল না। ভাইয়া, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, আপনি বসেন। না না আপু, আপনারা ইন্টারভিউ দেন। আমি গরিব মানুষ, কিছু একটা করে জীবনটাকে চালিয়ে নেব। কিন্তু আপনারা তো এ সমাজের শিক্ষিত লোক, আপনারা তো সব ধরনের ছোট কাজ করতে পারবেন না। এই চাকরিটা আপনাদের জন্যই। আমি গেলাম। ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই আপনি শেখেন না। অসহায় লোকটা আসছিল চাকরির খোঁজে, কিন্তু আপনাদের মতো শিক্ষিত অসভ্য লোকেদের জন্য লোকটা ইন্টারভিউ না দিয়েই চলে গেল। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। বসুন আপনারা। আপনাদের দুজনকেই সিলেক্ট করা হয়েছে। এখন সবকিছু বিবেচনা করে আপনাদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার রনি, আপনার সিভিটা দেখলাম, আপনার কোয়ালিফিকেশন মিস মিমের চাইতে অনেক বেশি হাই। তাই সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা মিস মিমের হবে। কি, এটা কিভাবে সম্ভব? আমার কোয়ালিফিকেশন তো ওনার থেকে অনেক ভালো, তাহলে ওনার চাকরিটা কিভাবে হবে? বলছি, ওয়েট। হাসিব সাহেব, পরিচয় করিয়ে দিচ্ছি,
উনি হাসিব সাহেব, আমাদের কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড। আর ওনার আন্ডারেই 140 জন আইটি অফিসার কাজ করছে। ওনার সাথে তো আপনাদের পরিচয় আগে থেকেই আছে, বিশেষ করে মিস্টার অনিকের। মিস্টার অনিক, তাহলে আপনি বলুন তো, আপনার কোয়ালিফিকেশন হাই হওয়া সত্ত্বেও কেন মিস মিম চাকরিটা পাচ্ছে? এখন বুঝতে পারছেন তো? আসলে আপনাদের ইন্টারভিউটা ওয়েটিং রুমে হয়ে গিয়েছিল। আপনাদের ইন্টারভিউটা যদি এখানে নেওয়া হতো, আপনারা নানাভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেন। আর আমার বস আমাকে ঠিক এভাবেই চাকরিটা দিয়েছিলেন। আমাদের শুধু ভালো কোয়ালিফিকেশন থাকলেই হবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ব, মানবতা, এই জিনিসগুলো থাকতে হবে। আর যে জিনিসগুলো আমি শুধুমাত্র মিস মিমের মধ্যে দেখতে পেয়েছি। মিস্টার অনিক, ভবিষ্যতে কোথাও ইন্টারভিউ দিতে গেলে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করে যাবেন। আর এই আজকের শিক্ষাটার কথাও মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। আশিক, আপনার জামাটা একটু খুলুন তো। কি বলতেছেন ম্যাম? আমি বলেছি তাই। কিন্তু কেন ম্যাম? জামা না খুলতে পারলে এখনই রিজাইন করুন। না না, আমি খুলতেছি। ভেরি গুড, এবার প্যান্টটা খুলুন। ম্যাম কি বলতেছেন এগুলো? প্যান্টটা খুলবেন নাকি অন্য কোনো ব্যবস্থা নিব? দাঁড়ান, প্যান্ট খুলতে হবে না। আমি আপনার মতো নির্লজ্জ বা বেহায়া নই। শার্টটা পরুন। ম্যাম, আপনি সবার সামনে এভাবে ওনাকে অপমান করলেন, কি এমন করেছে উনি? কি এমন করেছে? দাঁড়ান বলছি। রহমান চাচা, একটু ভিতরে আসুন তো। ম্যাডাম আমাকে ডেকেছেন? বলুন তো, সকালবেলা আজকে উনি আপনার সাথে কি করেছেন? ম্যাম, আমি সকালবেলা ওনাদের চা দিতে গিয়েছিলাম। উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা স্যার। হ্যাঁ, রাখ এখানে। কিরে, কাজ করতে পারিস না? তাহলে কাজ করতে আসিস কেন? স্যার, শরীরটা একটু খারাপ স্যার। এই যে স্যার কাঁপতাছি, মনে হয় জ্বরে, তাই ঠিক মতো কাজ করতে পারতেছি না স্যার। আবার অজুহাতও দেস। তারা আজকেই তোর চাকরি শেষ করার ব্যবস্থা আমি করতেছি। না না স্যার, আপনি আমার চাকরি খেয়ে দেন স্যার। আপনার গরিব মানুষ স্যার, এই চাকরিটা যদি চলে যায় স্যার, পরিবার পরিজন করে স্যার কি খাবো স্যার? ঠিক আছে, আমি তোকে মাফ করতে পারি, কিন্তু এইটা তুই তোর গায়ের জামা দিয়ে পরিষ্কার করবি। স্যার, আপনি কি করে স্যার এই অফিসে স্যার আমি জামা করবো স্যার? সেটা তোর ব্যাপার। চাকরি বাঁচাবি নাকি তুই তোর সম্মান বাড়াবি? ঠিক আছে স্যার, চাকরিটা স্যার আমার দরকার। আমি আমার জামাগুলো পরিষ্কার করে দিতেছি স্যার, দিতেছি। কাজ করতে পারে না, অজুহাত দেয় আবার। কিরে, এতক্ষণ লাগে? স্যার, স্যার দিচ্ছি, পরিষ্কার করে
স্যার আর এক কাপ চা দিব? না না, আর কোনো চা তোর দেওয়া লাগবে না, তুই যা, এখন যা। কি বয়স্ক বয়স্ক পিয়ন অফিসে রাখে, পুরো মেজাজটাই খারাপ করে দিল। উনি আপনার থেকে বয়সে ঠিক কত বড়? আপনি ওনার সাথে এই বেয়াদবিটা কি করে করলেন? আপনি কি মনে করেন আমি অফিসে সম্পর্কে কিছুই জানি না? আপনি ওনার থেকে বড় পোস্টে চাকরি করেন, এই অহংকারের জন্য আপনি এই কাজটা করেছেন, তাই না? কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে এই অফিসে আপনার থেকেও বড় পোস্টে কেউ থাকে। আজকে আমি আপনার সাথে এই কাজটা কেন করলাম জানেন? কারণ আমাদের সিনিয়ররা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে তখন ঠিক কেমন লাগে, শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকের পর থেকে আমার অফিসে যদি কোনো সিনিয়র তার জুনিয়রের সাথে খারাপ আচরণ করে, তার পরিণাম আজকের থেকেও খারাপ হবে। আশিক, আপনি ওনার কাছে ক্ষমা চান। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে চাচা। ঠিক আছে। এবার আসতে পারেন সবাই। ভাইয়া, এটা আমাদের নতুন প্রজেক্টের ফাইল, বস আমাকে করতে দিয়েছিলেন, একটু দেখবেন সব ঠিক আছে কিনা। সব তো মোটামুটি ঠিকই আছে, তুমি ফাইলটা স্যারকে দেখাতে পারো। তাহলে আমি স্যারকে দেখিয়ে দিই? হ্যাঁ, ফাইলটা স্যারকে দেখাও। আচ্ছা ঠিক আছে। মাহি, একটু বসো। আজকে সন্ধ্যায় ফ্রি আছো? কেন ভাইয়া? ফ্রি না থাকলেও ফ্রি থাকতে হবে, কারণ আমি ফ্রি আছি। এই তো বাইরে গেলাম, একটু চা কফি খেলাম। আর তুমি তো জানোই আমি এই অফিসে নতুন এসেছি, আর তুমি ছাড়া আমার কেউ পরিচিত নেই। তোমারও লাভ হবে আর সব কিছু থেকে হেল্প পাবে। আর যদি টাকা পয়সা লাগে তাহলে তো বুঝিনি, আমাকে জানিও। মাহি, তোমাকে নতুন প্রজেক্টের ফাইলগুলো রেডি করতে বলেছিলাম, সেগুলো কি রেডি হয়েছে? জি স্যার, সব রেডি। ঠিক আছে, ফাইলগুলো নিয়ে এক্ষুনি আমার রুমে আসো তো। জি আসছি। আমি যাই ভাইয়া। স্যার, ফাইলটা। হ্যাঁ দাও, বসো। হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। আচ্ছা মাহি, বাইরে হাসিব তোমাকে কি বলছিল? না না স্যার, তেমন কিছু না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এই অফিসের বস, তুমি আমাকে সব কিছু নির্ভয়ে খুলে বলো। আসলে স্যার, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর এমনকি আমাকে রাত কাটানোর কথা বলেছেন ওনার সাথে। আসলে আমি তো মেয়ে, তাই ওনাকে কিছু বলতেও পারিনি। কি বলছো তুমি এসব? এত নোংরা একজন লোককে আমি আমার অফিসে জায়গা দিয়েছি? আমার ভাবতেই নিজের উপরে লজ্জা হচ্ছে। আচ্ছা তুমি একটা কাজ করো, সবাই চলে গেলে তুমি আমার রুমে এসো। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসবো? আরে মাহি, এসো এসো।
বসো। সবাই চলে গেছে? আর ওই বেয়াদব হাসিবটাও চলে গেছে নাকি? জি স্যার, সবাই চলে গেছে। ও আচ্ছা, চলো তাহলে শুরু করি। মানে ঠিক বুঝলাম না স্যার। তুমি বাইরে হাসিবের সঙ্গে যেটা শুরু করতে চাইছিলে সেটা আমার সঙ্গে শুরু করো না। আমি এই অফিসের বস, আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো। কি করছেন স্যার? প্লিজ স্যার ছাড়ুন, আমি এরকম মেয়ে না স্যার, প্লিজ ছাড়ুন স্যার। দেখো, আমি তোমার বেতন ডাবল করে দেব, আর তোমাকে আমার পাশের চেয়ারে বসার সুযোগ করে দেব, জাস্ট একটা রাত। আর এখানে তেমন কেউ নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না। এইদিকে দেখ। তুই আর আসার সময় পেলি না? তুই যা, বাড়ি চলে যা। এই নে কিছু টাকা রাখ, তুই বাড়ি চলে যা। হারামজাদা, যাচ্ছিস না কেন? চুপ, একদম চুপ। তুই আমাকে এই অফিসে আনিসনি, আমি নিজে থেকে এসেছি। তুই জানিস আমি কে? এতদিন কোনো প্রমাণ ছিল না, তাই তোকে ধরতে পারিনি। আজ হাতে নাতে তোকে পেলাম। কে তুই? পুলিশ। তোর নামে অফিসের নারী কর্মীরা অনেক অভিযোগ দিয়েছে। ধন্যবাদ মাহি, আপনার জন্য এই কালপিটটাকে ধরতে পারলাম। আর চল। হ্যালো ভাই। আরে ভাই, তুই কেমন আছিস ভাই? ভাই আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভাই আমি তো আছি মোটামুটি, কিন্তু মার শরীর বেশি একটা ভালো না। কি কইতেছ ভাই? মার আবার কি হয়েছে? বাইরে মা কথা কইতেছে না, বুঝছো? খালি নিঃশ্বাস নিতেছে, দম মনে বন্ধ হয়ে যেতেছে। তুই কি একটু আইতে পারবি ভাই? ভাই তুমি তাইলে তাড়াতাড়ি মারে নিয়ে হসপিটালে যাও। আর ওই ভাবি কোনে? তোর ভাবি আছে, তোর উপরে আছে, যে হাসপাতালে যাওয়ার প্ল্যান করতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আমার ম্যাডামের সাথে কথা কয়া আমি আজকে রাত্রে ছুটি নিয়ে চলে আসবো ভাই। আচ্ছা ভাই, তুই ম্যাডামের লগে কথা কও, আমি তোর একটু পরে ফোন দিতেছি ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। ম্যাডাম চা। এতক্ষণ লাগে তোর একটা চা আনতে? ম্যাডাম একটা কথা কওয়ার ছিল। হ্যাঁ বল। ম্যাডাম গ্রামে আমার মা অনেক অসুস্থ, মার্ডারে দেখার লেগে আমার অন্তরটা খুবই পড়তেছে। যদি কয়টা দিনের ছুটি দিতেন, মার লগে একটু দেখা করে দিতেন। তোর কয়দিন ছুটি লাগে বলতো? তুই না কিছুদিন আগে ছুটি নিলি, 2 দিন পর পরে কি তোর মা অসুস্থ থাকে? দেখ, তোকে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই, এই অফিসে থাকতে হলে এত ছুটি নেওয়া যাবে না। ম্যাডাম আপনি এভাবে কইতেছেন কেন? আমি তো অফিসের সব কাজই ঠিকঠাক ভাবে করি, আর কারণ ছাড়া তো আমি কখনো ছুটিও নেই না। শোন, এটা অফিস, এটা তোর ঘর না যে তোর মা অসুস্থ থাকবে, যখন তখন অসুস্থ হবে আর তুই দেখতে যাবি। এখানে চাকরি করতে হলে আমার কথা মতো চলতে হবে। ম্যাডাম ম্যাডাম তোকে একটা কথা কতবার বলেছি, কথা বুঝিস না? যা এখান থেকে, যাই চা নিয়ে যা। হ্যালো ভাই। ভাই কি হয়েছে?
ভাই তুমি কি করতে চাও? আমার মা কি হয়েছে? মা মা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার শেষ দেখা দেখতে পারলাম না মা, তুমি আমাকে মাফ করে দাও মা। ম্যাডাম আপনার চা। রাখ। ম্যাডাম একটা কথা করছিল। হ্যাঁ বল। আমার না একটু ছুটি লাগতো। তুই কতদিন ধরে আমাদের বাসাতে কাজ করিস? ম্যাডাম 2 মাস। এই 2 মাসে ঠিক কতবার তুই ছুটি চেয়েছিস? সারাদিন কি ছুটি নিয়েই প্ল্যান করিস নাকি? কাজের কাজ তো একটাও করতে পারিস না ভালো করে। কিচেনে এত এত কাজ পড়ে আছে, যা আগে কিচেনের কাজগুলো আগে শেষ কর। আর একবার যদি শুনেছি যে তোর ছুটি লাগবে তাহলে একদম থাপড়ে গাল লাল করে দিব। ফাজিল কোথাকার। কি ব্যাপার, কি করছো? আর বলো না, ওই কাজের ছেলেটা, ওর প্রতিদিনই ছুটি চাই। আর তোমাকে বারবার বলেছি কোনো কাজের লোক আমার লাগবে না। এর আগে একটা মেয়েকে আনলে চুরি করে পালিয়ে গেল, এবার একটাকে এনেছো, ওটাকে তো আমার দেখলেই সন্দেহ হয়। আরে না, ছেলেটা সহজ সরল আছে আর কাজেও খুব ভালো। আমার না ওকে দেখলেই কেমন জানি মনে হয় কোনো ক্রাইমের সাথে জড়িত। মাঝে মাঝেই দেখি কার সাথে জানি ফোনে কথা বলছে, কি বিদেশ বাংলাদেশ বলতে থাকে আবুল তাবুল। তার উপর হচ্ছে আমাকে দেখলেই ও ফোনটা লুকিয়ে ফেলে। আমার না ওকে সত্যি অনেক সন্দেহ হয়। আরে না, ও ক্রাইমের সাথে জড়িত থাকবে কেন? আর তোমার যেহেতু এত সন্দেহ হচ্ছে, পরের বার যখন ফোনে কথা বলবে তখন সরাসরি ধরে দেখবো কার সাথে কথা বলে। যদি ভালো হয় ভালো, আর খারাপ হলে বের করে দেব। আর তাছাড়া একটা মানুষকে না জেনে শুনে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হবে না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা, মাথাটা খুব ব্যথা করছে, বাদ দাও না, একটা কফি নিয়ে এসো না প্লিজ। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যালো মা, ভালো আছো মা? এই তো মা, আল্লাহ রাখছে, তোমার দয়া ভালোই আছি। তুমি খাওয়া দাওয়া করছো মা? হ মা, আমি এই যে মাত্র খাইলাম। ওষুধ পানি ঠিকভাবে খাইতেছো? হ্যাঁ আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আমি স্যারের লগে কথা কইছি, আমার 6 মাসের ভিতরে ছুটি দিয়ে দিব। আমি ছুটি পাইলেই তোমার কাছে বাংলাদেশে আইয়া পড়বো। হ্যাঁ আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ওষুধ পানি ঠিকভাবে খাইও। এই তুই এখানে কার সাথে কথা বলছিস? এদিকে আয় তো। ও রোজ কার সাথে ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলে, আর এই দেশে থেকে বলে অনেকে বিদেশে আছে। তুমি দেখো তোর ফোনটা চেক করে ও কার সাথে কথা বলে। এই ফোন দে, তুই প্রতিদিন কার সাথে কথা বলিস আজকে দেখবো। স্যার আমি আমার মার লগে কথা কই। স্যার আমার বিদেশে যাওয়ার কথা ছিল। আমার মা গ্রামের সব জমি জমা তার গয়নাগাটি বেচা শেষ সম্পদটা আমাদের তুলে দিয়েছিল স্যার। বিদেশ যাওয়ার লাগে আমি ঢাকা শহর আইছিলাম, কিন্তু এই শহরের দালাল প্রতারকের খপ্পরে পড়ে আমার সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে স্যার। এই লেগে আমি বিদেশের নাটক করে মারে সান্ত্বনা দেয় স্যার। সত্যিটা জানলে স্যার আমার মা চিন্তা চিন্তা মরেই যাব। আজকালকার দিনে না কাউকেই বিশ্বাস করা যায় না, তাই তোর সাথে এমন ব্যবহার করে ফেলেছি, তুই কিছু মনে করিস না। আচ্ছা,
আমি তোকে কিছু টাকা দেবো না, তুই কিছুদিন বাড়ি থেকে ঘুরে আয়। আর তুই কোথায় থাকিস কি করিস কাউকে কিছু বলা লাগবে না। আর আমার এক বন্ধু আছে, তার এজেন্সি আছে, তো ওই এজেন্সি থেকে সে বিদেশে লোক পাঠায়। আমি তোর সব কিছু ব্যবস্থা করে দেবো, তুই টেনশন করিস না ভাই। আর তোর বিদেশে যাওয়ার খরচ আমরা দিয়ে দেব। তুই কালকেই দেশে যা, গিয়ে কয়েকটা দিন বাসার সবার সাথে কাটিয়ে আস। আমার মাফ করে দিন স্যার, আপনারা আমার কত বড় উপকার যে করলেন। আপনারা না থাকলে সারা জীবন আমার মায়ের লগে মিথ্যা অভিনয়টা আমার চালাই যাওয়া লাগতো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। রায়হান, তুমি সারাদিন বসে বসে কি করো? তোমার কি কোনো কাজ নেই? ভাবি তুমি এভাবে বলছো কেন? আমি আবার কি করলাম? তো তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? ভালোভাবে কথা বলবো? সারাদিন তো কিচ্ছু করো না, খালি খাও দাও ঘুরো ফিরো, আর তো কোনো কাজ নেই। সেই যে গ্রাম থেকে পড়াশোনার নাম করে এসেছো, আমার ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছো, নামার তো আর নামই নেই। ভাইয়ের টাকায় বসে বসে খাচ্ছ আর টাকা ধ্বংস করছো, কোনো কাজকর্ম তো করো না। ভাবি আসলে বাবা মা মারা যাওয়ার পরে ভাই আমাকে জোর করে লেখাপড়া করার জন্য ঢাকাতে নিয়ে এসেছে। আমি কখনো আসতে চাইনি। আমি যদি জানতাম আমি আসাতে তোমাদের এত অসুবিধা হবে তাহলে আমি কখনোই আসতাম না। সমস্যা তো হচ্ছে, তোমার জন্য আমি আমার পরিবারকে একটু সময় দিতে পারি না, আমি তাদেরকে এই বাসায় একটু আনতে পারি না। আর তোমার জন্য আমি আমার ভালো মুহূর্তগুলো সুন্দর মতো কাটাতে পারি না। তুমি আমার ব্যক্তিগত সময়ের মধ্যেও ঢুকে যাও কেন? বলো কেন? ভাবি আসলে হোস্টেলে সিট না পাওয়াতে আমার থাকতে হয়েছে। আর আমি যদি হোস্টেলের সিটটা পেয়ে যেতাম তাহলে আমি তো চলেই যেতাম। আমিও চাই না যে আসলে তোমার ঘাড়ে আমি বোঝা হয়ে থাকি। শুনো, তুমি যদি ইচ্ছে করতে না, তুমি অনেক আগেই হোস্টেলে যেতে পারতে, ঠিক আছে? আসলে তোমার মতলবটা কি বলো তো? তুমি তোমার ভাইয়ের টাকায় বসে বসে এখানে খাবা আর ঘুরে বেড়াবা। ভাবি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি আমার থেকে এর চেয়ে ভালো ব্যবহার আশা করো? তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে আমাকে? কি ব্যাপার? এখানে কার সাথে কার ভালো করে কথা বলার কথা হচ্ছে? আর রায়হান, তুই কাঁদছিস কেন? না ভাইয়া, কিছু হয়নি। কিছুই হয়নি? আসলে আমি বলছি কি হয়েছে। আমি চেয়েছিলাম বাবা মা মারা যাওয়ার পরে আমার ছোট ভাইটাকে ঢাকায় এনে একটু ভালো করে পড়াশোনা করাবো। সাথে এইও ইচ্ছা ছিল যে আমার ওয়াইফ সারাদিন বাসায় একা থাকে, আমার ছোট ভাইটা আসলে সেও একটু ভালো সময় কাটালো আর আমার ভাইটারও একটু ভালো করে পড়াশোনা করলো। কিন্তু আসলে কি জানো, আমি ভুল ছিলাম। আমি বুঝতেই পারিনি যে আমার ছোট ভাই আসাতে তোমার এত অসুবিধা হয়ে যাবে। উঠতে বসতে খেতে পড়তে সব সময় তুমি ওকে কথা শুনিয়েছ। আরে ও তো ছোট মানুষ, ওর পড়াশোনা ছাড়া আর কি বা কাজ আছে। কিন্তু তুমি ওর এই সময় কাটানোটাকে, ওর এই পড়াশোনাটাকে কোনোভাবে সহ্যই করতে পারোনি। আমি সেই দিন আমার ছোট ভাইয়ের কাছে ওর পড়াশোনার খবর জানার জন্য গিয়েছিলাম। ওর মুখটা শুকনো দেখে ওকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তার প্রতি উত্তরে ও আমাকে যা বলেছে, আমার ইচ্ছে করেছিল সেই দিনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই। কিন্তু কি জানো, আমার এই ছোট ভাই আমাকে করজোড়ে নিবেদন করেছিল, ভাইয়া তুমি ভাবিকে কিছু বলো না। আমিও আমার ছোট ভাইয়ের কথা ফেলতে পারি। ভাইয়া থাক, ভাবির কোনো দোষ নেই, সব দোষ আমারই। রায়হান তুই চুপ কর, আমাকে বলতে দে। তুমি জানো সাথী, আমার উচিত ছিল সেই দিনই তোমার সঙ্গে কথা বলা। আজকে বাসায় আসার সময়
আমি দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু শুনলাম। একজন মানুষের ব্যবহার কতটা নিকৃষ্ট হতে পারে। তাই আজকে সব কিছু শোনার পরে আমার মনে হয় না আমি তোমাকে আর এই সংসারে জায়গা দিতে পারবো। তুমি আজকেই তোমার জিনিসপত্র গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাবে। কারণ কি জানো, তোমার কাছে ভালো সময়টা মানে হচ্ছে তোমার বাবার বাড়ির লোকজন। তাদেরকে নিয়ে তুমি হাসবে, খেলবে, কথা বলবে, আড্ডা দেবে, এটাই তোমার কাছে ভালো সময়। এই পরিবারটাও যে তোমার আপন পরিবার সেটা তুমি কখনো ভাবতেই পারোনি। আর তাই তোমার চাওয়াটাই পূর্ণ হোক। আমার জীবনে তোমার মতন মেয়ে না থাকলেও আরো 10টা মেয়ে আসবে, কিন্তু আমার ছোট ভাই যদি আমার জীবন থেকে হারিয়ে যায় না, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। ভাইয়া থাক, ভাবির কোনো দোষ নেই, সব দোষ আমারই। রায়হান, তুই চুপ কর। শোনো সাথী, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু যদি আমার ছোট ভাই তোমাকে ক্ষমা করতে পারে তাহলে হয়তো আমি বিষয়টা ভেবে দেখব। রায়হান, তুমি তো আমার ছোট ভাই। দেখো, আমি ভুল করেছি আর সেটা আমি বুঝতে পারতেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, এমনটা আর কখনো হবে না। ভাবি, তুমি আমার সাথে যাই করেছো না কেন আমি কোনো কিছুই মনে রাখিনি, কারণ তুমি হচ্ছে আমার ভাবি, আর ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। আর মা কখনো ছেলের কাছে ক্ষমা চাইতে পারে না। দেখলে সাথী, এই হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা। তুমি যে মানুষটাকে প্রতিনিয়ত অপমান করে গেছো, সেই পাগলটা তোমাকে মায়ের আসনে বসিয়ে রেখেছে। আমি চাইবো আজকের পর থেকে এই সমস্যাগুলো যেন আর না হয়, কারণ আমি তোমাদেরকে নিয়ে সুখের সংসার কাটাতে চাই। তাই তুমি নিজেকে শুধরে নাও, আর নিজেকে শুধরে নিতে পারলে তোমার মঙ্গল। একদম চালাকি করবি না, তোর জামাইরে ডাক। আরে কি করছিস সব? লেগে যাবে তো, পাগল হয়ে গেছিস নাকি? তোর হাজবেন্ডকে ডাক, ডাক বলছি, ডাক। আরে এই কোথায় তুমি? আরে দেখো না কি করছে এই রবি, পাগল হয়ে গেছে ও। ডাক তাড়াতাড়ি। আরে কোথায় আছো? আসো না তাড়াতাড়ি। এই কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? তুই তোর ম্যাডামের গলায় ছুরি কেন ধরে রেখেছিস? ছুরিটা নামা, কি হয়েছে আমাকে বল। কাছে আসবি না, দূরে যা, দূরে যা। আমার 2 মাসের বেতনের টাকা দে। আরে তোর 2 মাসের বেতনের টাকা আমি তোকে টাকা দিচ্ছি, কিন্তু তুই তোর ম্যাডামের গলা থেকে ছুরিটা সরা, লেগে যাবে। রবি, পাগলামি করিস না, রাখ। টাকা দিতে বল, টাকা দিতে বল। আরে যাও না, টাকাটা নিয়ে এসো না তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি আসতে বল। আরে কোথায়? আসো না তাড়াতাড়ি। এই যে আমি তোর টাকা নিয়ে এসেছি, এইটার মধ্যে তোর টাকা আছে। তুই ছুরিটা নামা, নামা। কাছে আসবি না, টাকা রাখ। সামনে আসবি না, কেউ সামনে আসবি না। আমি টাকা নিয়ে সুন্দরভাবে চলে যাবো, কেউ সামনে আসবি না। রবি, সামনে আসবি না। রবি, রবি, রবি শোন, রিল্যাক্স, থাম। কাছে আসবি না, দূরে যা, দূরে যা, দূরে যা। তুই সামান্য এই 2 মাসের বেতনের জন্য তো এভাবে তোর ম্যাডামের গলায় ছুরি ধরার কথা না। তুই আমাকে বল কি হয়েছে, একটু থাম। শান্ত হ, তুই শান্ত হ, শান্ত হ, শান্ত হ। এবার আমাকে বল, তুই এই সামান্য কটা বেতনের টাকার জন্য তুই তোর ম্যাডামের গলায় ছুরি ধরলি, আমি তো তোকে টাকা দিতাম। এর আপনার কাছে সামান্য টাকা মনে হইলো।
এটা আপনার কাছে সামান্য টাকা হইতে পারে, কিন্তু এটা আমার মতন গরিব মানুষের কাছে অনেক টাকা। এই টাকাটার লেগে আমার মা আজকে হসপিটালে। আপনার আমি কতবার বলছি স্যার আমার বেতনটা দেন, আমার বেতনটা দেন। আপনি ঠিক টাইমে আমার বেতনটা দিলে আমার মা আজকে হসপিটালে থাকতো না। এই টাকা তো কিছু না, ডাক্তার কইছে আরো টাকা আনতে। আমি চিকিৎসার লেগে এত টাকা কই পাবো? কই পাবো? আপনাকে লোকে এতদিন কোনো খারাপ ব্যবহার করছি, এতদিন ধরে আপনাকে বাসায় আমি কাজ করি, আপনার লোকে কোনো খারাপ ব্যবহার করছি? কারোর লোক কোনো খারাপ ব্যবহার করেন। আপনারা কেন আমার বেতনটা বজায় রাখেন? আপনাকে লাগে আজকে আমার মা হসপিটালে। দেখ রবি, আমি সত্যি খুব লজ্জিত, তুই আমাকে মাফ করে দে ভাই। আমরা আসলে হামেশাই ভুলে যাই যে আমাদের বাসায় যারা কাজ করে তাদের এই সামান্য টাকাতেই জীবন পার করতে হয়। এই সামান্য টাকায় তারা তাদের সংসার চালায়। আমার উচিত ছিল তোকে সময় মতো তোর টাকাটা দিয়ে দেওয়া। তুই আমাকে মাফ করে দে ভাই। আর আমি তোকে কথা দিচ্ছি যে হাসপাতালে তোর মায়ের চিকিৎসার জন্য যা টাকা পয়সা লাগবে সব আমি ব্যবস্থা করব। এখন চল হাসপাতালে যাই। এই টাকাটা লেগে আজকে আপনাকে লোকে এই ব্যবহারটা করলাম, আমার মাফ করে দিয়ে। আপনারা যদি ঠিক টাইমে আমার বেতনটা দিতেন আমি এই কাজটা করতাম না স্যার। ম্যাডাম আমার মাফ করে দিয়ে। আরে না না, তুমি আমাদের কাছে মাপ চাইছো কেন? তুমি আমাদেরকে মাফ করে দিও। আর আমরা যদি তোমার সাথে এমনটা না করতাম, সময় মতো তোমার টাকাগুলো তোমাকে দিয়ে দিতাম, তাহলে তো তুমি এই কাজটা করতে না। তুমি আমাদেরকে মাফ করে দিও ভাই। হ্যাঁ রবি, যা কিছু হয়েছে তুই আর কিছু মনে রাখিস না ভাই। তুই আমাকে মাফ করে দে। আর চল এখন তাড়াতাড়ি হাসপাতালে যাই, গিয়ে তোর মায়ের চিকিৎসার ব্যবস্থা করি। চল। মামুনি, মামুনি, ও বর্ষা মামুনি। আরে চাচা আপনি? হ্যাঁ মামুনি, বাসা ভাড়া লেগে আইছি মা। ভাড়াটা দিতে পারবো না। মা তুমি না সেদিন বললা 10 দিন পর ভাড়া দিবা, আজকে 1 মাস হয়ে গেল গা। আরে বাবা তাহলে সামনের মাসে নিয়ে যান তো যান। মামুনি আমার তো কোনো আলাদা ইনকাম নাই, এই বাসা ভাড়ার টাকা দিয়ে আমি চলি। তুমি তো বাসা ভাড়া নেওয়ার সময় বলছিলা যে আমি সময় মতো বাসা ভাড়া দিয়ে দিব, তবে আজকে এই ধরনের ব্যবহার করতেছে কেন? আমি যে বলেছিলাম সময় মতো বাসা ভাড়া দিব, তার কি কোনো প্রুফ আছে আপনার কাছে? এগ্রিমেন্টে সাইন করেছিলাম না মামুনি। তাহলে যান তো, যখন টাকা হাতে পড়বে দিয়ে দেব। যান তো যান, সকালবেলা মুডটা খারাপ করে দেব। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। আরে কি ব্যাপার, আপনি এখানে কেন? এই মামুনি, বাসা ভাড়ার জন্য আসলাম। অনেকক্ষণ বাইরে থেকে ডাকাডাকি করার পর দেখলাম তুমি কোনো সারা শব্দ দিচ্ছ না, তাই ভিতরে ঢুকে পড়লাম। ভাড়াটা কি এখন চুরি করে নিয়ে যাবেন? না না, তুমি ভুল বুঝছো। তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করেছি, না পেয়ে ভিতরে ঢুকে পড়লাম। দরজা খোলা ছিল বলে আপনার ঢুকে পড়তে হবে? ভদ্রতা বলতেও তো একটা জিনিস আছে।
সরি সরি মামুনি, সরি। যাই হোক, ঢুকেই যেহেতু পড়েছেন, বলুন তো কি বলবেন। মামুনি, আজ 2 মাস হয়ে গেল, তুমি তো ঘর ভাড়া দিতে চেয়েছিলে, তাই ঘর ভাড়া নিতে এসেছি। ও আচ্ছা, বাসা ভাড়া? আমি তো কোনো বাসা ভাড়া দিতে পারবো না। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে লোক জড়ো করবো চিৎকার করে, আর বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে এসেছেন আর আমার সাথে অসভ্যতা করছেন। ছি ছি, এটা তুমি কি বলছো মামুনি? আমি যদি জানতাম সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার সাথে এমনটা করবে, তাহলে আমি কখনো তোমাকে আমি বাসা ভাড়া দিতাম না। এখন আর কি করার আঙ্কেল, বাসা তো ভাড়া দিয়েই ফেলেছেন, তাই এখন চলে যান। মামুনি, আচ্ছা বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমনটা করছো? আপনি আমার কোনো ক্ষতি করেননি, আপনি ক্ষতি করেছেন ওই ময়লাওয়ালার। মানে? যেদিন আমি প্রথম আপনার বাসায় আসি ওই দিন আপনি কিরে, ময়লা ময়লা ঠিক মতন আসতো? যে স্যার, ময়লা ঠিকভাবে নেই স্যার। একটা কথা কোন ছিল ক স্যার, 6 মাস ধরে তো ময়লার টাকাটা ভুজে রয়েছে, টাকাটা দিলে অনেক উপকার হইতো। খালি টাকা 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 টাকা, হ্যাঁ? টাকা ছাড়া কিছু বুঝছ না তারা? যত সব কাজ কাম তো ঠিক মতো করে না, খালি আছে টাকা। স্যার এনে তো 1000 টাকা দিয়েছেন, আরো তো 1000 টাকা পাবো। ওই বাড়া, তোরে যেটা দিছে এটা নে। এত কথা কস কেন? এত কথা কস কেন? স্যার, আমার মায়ের শরীরটা মেলা খারাপ, ওনার লেগে ওষুধ কেনা লাগবে, আর 1000 টাকা দিলে আমার অনেক উপকার হয় স্যার। তোর মার শরীর খারাপ, আমার টাকাতে ওষুধ কিনে দেবো? শোন, আগামী মাস থেকে তো আর কাম করানো লাগবে না, আমি অন্য লোক হয়ে গেল মনে। যা, আবার খারাপ হয়েছিস কে? যাস না? মামনি, টাকার দরকার হলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা আমি আজকে বুঝতে পেরেছি। আচ্ছা আঙ্কেল, আপনি দাঁড়ান, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। না 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 মামনি, না, তোমার টাকা আমি এখন নিব না। আগে ওই ময়লা আলার টাকা দিব, তারপর আমি তোমার টাকা নিব, তারপর আমি তোমার টাকা নিব। তুমি আজকে আমার ভুলটা ভেঙে দিলে। আজকে আমি বুঝতে পেরেছি আমার শেষ টাকা আসলে সবারই প্রয়োজন, সবারই প্রয়োজন, হ্যাঁ সবারই প্রয়োজন। মামনি, আমার যে অবস্থা তাতে খুব একটা সুবিধা মনে হচ্ছে না। দেখি কি করা যায়, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই করা উচিত। দেখি জামাই বাবাজি আসুক। আসো বাবাজি, আসো, বসো বসো। জামাই বাবাজি, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে তো অনেক ঝামেলা হয়ে গেল, তোমার চিকিৎসায় অনেক টাকা পয়সাও খরচ হল, তোমার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব তো বিক্রি করে দিলে, সাথে আমার মেয়ের গয়নাগুলো বিক্রি করে দিলে। এমন হলে কিভাবে চলবে বলো? তোমার হাতে তো এখন কানাকড়িও নাই। আর তুমি আমার
মেয়েকে কিভাবে পালবে, কি করবে, কিভাবে খাওয়াবে? আর আমি বা তোমাদের কত সাহায্য করবো বলো? সাহায্য তো কম করলাম না, আমি আর পারছি না। এখন কি করবে ভেবে নাও। বাবা, আসলে অ্যাক্সিডেন্ট তো কেউ আর ইচ্ছে করে করতে চায় না, ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। আর টাকা পয়সা অর্থ সম্পত্তি সব চলে গেছে তো কি হয়েছে, নিজের জীবনটা তো আছে। টাকা পয়সা না হয় আবার গড়ে নেব, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। এই সময়ের অপেক্ষাটাই তো আমি আর করতে পারছি না। তুমি আমার সব গয়না বিক্রি করে দিয়েছো, বাবা আর কতদিন আমাদেরকে এভাবে টাকা দিয়ে সাহায্য করবে? দেখো নীলা, এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি তোমার সুন্দর সুন্দর গয়না সবই আমরা আবার না হয় গড়ে নেব, শুধু তুমি যদি একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দাও। বাবাজি, আমার মনে হয় আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না, কারণ তোমার এখন কিছু নাই, তো সব বিক্রি করে দিচ্ছ। কোন আশায় তোমার সাথে সংসার করবে বলো? তাই বলছিলাম কি যে আমার মনে হয় তুমি তোমার রাস্তা দেখো, আমার মেয়ে আমি দেখি। লীলা, তুমি কি চাও? আমি আবার কি চাইবো? বাবা যা চায় আমিও তাই চাই। তুমি আমাকে ডিভোর্স লেটারটা দিয়ে দিও। আর শোনো, আমার যে গয়নাগুলো তুমি বিক্রি করে চিকিৎসা করেছো, ওই গয়নাগুলো তুমি দেওয়ার ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি দিয়ে দিও ওগুলো, তা না হলে আমি এর জন্য ব্যবস্থা নিব। হায় লীলা, এটাই তাহলে তোমার আসল রূপ? তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য আমাকে এই ছোট্ট নাটকটা করতে হলো। রবি আমাকে অনেকবার বলেছে তুমি আর তোমার পরিবার মিলে আমার সহায় সম্পত্তি সব কিছু তোমরা হাসিল করে নিতে চাও, কিন্তু আমি সেই কথা বিশ্বাস করি। কিন্তু আজ তোমার মুখ থেকে কথাগুলো শোনার পরে আমার আর বিশ্বাস করতে বাকি নেই। আমি আজকে এখানে 2টা কাগজ নিয়ে এসেছিলাম, একটা ডিভোর্স পেপার, আরেকটা আমার সম্পত্তির কাগজ। নীলা, আমি তোমাকে আমার সম্পত্তির অংশীদার করতে এসেছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্যটাই বেছে নিলে। তোমার কপালে ডিভোর্স লেটারটাই আছে, আর তোমার সোনা গয়না সেগুলো আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব, সেগুলো আঁকড়ে বেঁচে থেকো। কি বলছো এসব তুমি? তার মানে সব তোমার সাজানো নাটক ছিল? হ্যাঁ, এই সবই আমার প্ল্যান ছিল। আর বাবা নিজের মতন নিজের মেয়েটাকেও লোভী বানিয়েছেন। অতি লোভে যে তাঁতি নষ্ট, এই কথাটা মনে হয় আপনারা দুজনই ভুলে গিয়েছিলেন। চল রবি। আকাশ শোনো, আমি না অনলাইনে একটা কাপড়ের বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, আমার অনেক দিনের ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা ঠিক আছে মানে? একে তো কোনো কাজে আমাকে কখনো এনকারেজ করো না, তার উপর আমি নিজে থেকে কোনো একটা কাজ করতে যাচ্ছি, আবার সাপোর্টও করছো না আমাকে। আরে তুমি এমন করে বলছো কেন? আমি কি তোমাকে বিজনেস করতে মানা করেছি? তোমার ইচ্ছে হয়েছে তুমি করো। আমি জানি তুমি কি চাও। তুমি চাও যে আমি সবসময় তোমার বাড়ির কাজ করি, তোমার সেবা যত্ন করি, রান্না বান্না করি তোমার জন্য, তাই না? তোমার সাথে না আমার কথা বলাটাই ভুল হয়েছে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আসলে কিছুদিন ধরে না আমার কোনো প্রোডাক্টই সেল হচ্ছে না, আমি দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছি। এই ব্যবসাটা মনে হয় আমি আর চালাতে পারবো না। আরে কি বলছো এসব? তুমি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে, আর দেখে নিও একদিন তোমার এই বিজনেস অনেক বড় হবে। তুমি চুপ করো তো, তুমি সবসময় একটু বেশি বলো। হ্যালো ম্যাম, আপনার যত স্টক ছিল সব বিক্রি হয়ে গেছে। কি বলছো? সব স্টক বিক্রি হয়ে গেছে? তুমি কি আমার সাথে মজা করছো? না ম্যাম, আমি মজা করছি না, সব স্টক সেল হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে কল করছি। কি হয়েছে? আরে আমার সব প্রোডাক্ট সেল হয়ে গেছে, আমি ভাবছি বিজনেসটা আবার শুরু করব। আমি বলেছিলাম না তোমার সাপোর্ট ছাড়াই আমি পারবো। হ্যালো স্যার, আমি সব স্টক কিনে নিয়েছি। তোমাকে সব স্টক কেনার জন্য বলেছিলাম আমি। কেন স্যার, কি হয়েছে? না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিনেছো ঠিক আছে। স্যার, আপনি আপনার ওয়াইফের সব স্টক কেন কিনলেন? আপনি তো এমনিতেই নিতে পারতেন, এতে আপনার লস হয়ে গেল না? আরে বোকা, কিছু কিছু সময় অনেক জিনিস লস হলেও করতে হয়। আর এই সামান্য লসের জন্য আমার ওয়াইফ খুব মোটিভেট হয়েছে, আর এই সময়টা ওর মোটিভেটের খুব দরকার ছিল। কিছু বুঝলাম না স্যার। তোমার বুঝতে হবে না, যার বোঝার সে ঠিকই বুঝবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে কল দিচ্ছি। কাকে কি বোঝাচ্ছ? আরে না, কিছু না। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি নতুন স্টক কিনতে, তোমার কি কিছু লাগবে? আই এম এ বিজনেস ওম্যান রাইট নাও। তোমার যা ভালো লাগে তুমি নিয়ে এসো। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি থাকো, বাই। আরে কি ব্যাপার, আপনারা আমাকে এভাবে ফেলে দিলেন কেন? তুই নিচেই পড়ে থাক। আর একটা কথা বলতো, তুই কি আমাদের সাথে ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ, আমিও ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু কি সমস্যা, আপনারা এমন কেন করছেন? ভিতরে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের কাছে তো আগে ইন্টারভিউটা দিয়ে দে। দেখি পেপারগুলো দেখ তো একটু। রাশেদ ইসলাম, আরে দেখ দেখ, ওর কোয়ালিফিকেশন তো আমাদের থেকেও ভালো। আর ও যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে তো আমরাই রিজেক্ট হয়ে যাব। তার মানে ও আর ইন্টারভিউটা দিতে যাচ্ছে না। আরে আপু, আপনি আমার পেপারসগুলো এভাবে ছিঁড়ে ফেললেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, এই চাকরিটা আমার খুব দরকার। তোর কাছে তো সিভিই নেই, কি করে ইন্টারভিউটা দিবি? ওনাকে দেবে ইন্টারভিউ। আরে ভাইয়া কি করতেছেন আপনারা? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। এগুলো কি করতেছেন ভাই? এটা কোন ধরনের বেয়াদবি? আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি নিজের কাজ করুন। দেখুন আপনারা যেটা করছেন এটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না। দেখতেছেন লোকটা ঠিকভাবে চলতে পারতেছে না, আপনারা তার সাথে এইভাবে বিহেভ করবেন? আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি নিজের কাজ করুন। আমি আমার কাজ করব? দাঁড়ান, আমি আপনাদের নামে কমপ্লেন করতেছি। যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান। এই চলো তো। চলো। চলেন যাই। না ভাইয়া, আমি আর যাব না, ওনারা আমার সিভিটা ছিঁড়ে ফেলেছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। ভাই আসলে ওনারা যে কাজটা করছে একদমই ঠিক করে নেই। ওনাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আপনি ঠিক হয়ে যেতে পারবেন তো? হ্যাঁ ভাই, আমি যেতে পারবো, আপনাকে ধন্যবাদ। ওই যে দেখো, জনদরদি মানুষ আসছে। কিরে, ওই প্রতিবন্ধীটা আসেনি? কেমন মানুষ ভাই আপনারা? ওনার সাথে এমনটা করে কি পাইলেন? পাইনি, কিন্তু পাবো এই চাকরিটা। আমরা ওর কোয়ালিফিকেশন আগেই দেখেছি, তাই তো নিজেদের রাস্তাটা পরিষ্কার করে রাখলাম, সাথে আপনারও। তাই বেশি কথা না বলে চুপচাপ থাকুন। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন।
স্যার, ইন্টারভিউটা কি এখনই শুরু হবে? হ্যাঁ অবশ্যই। তার আগে একটা কথা বলুন তো, আপনাদের কোনো কলিগ যদি শারীরিকভাবে অক্ষম হয় কিংবা প্রতিবন্ধী হয়, তাহলে তার সাথে আপনাদের আচরণ কেমন হবে? স্যার, অবশ্যই ভালো ব্যবহার করব তার সাথে, আর তার বিপদে আপদে সবসময় পাশে থাকব, আর তার যদি কিছু প্রয়োজন পড়ে অবশ্যই তাকে হেল্প করব। আর হ্যাঁ, সে যাতে নিজেকে শারীরিকভাবে অক্ষম মনে না করে সেই চেষ্টা করব। গুড। আপনাদের চিন্তা ভাবনা খুবই ভালো, কিন্তু সেই জিনিসটা প্র্যাকটিক্যাল কেন নয়? আরে এই লোকটা বাইরে সেই লোকটা না? উনি এখানে কি করছেন? কিভাবে বলছি, বাইরে যা কিছু হয়েছে সেটাই ছিল আসল ইন্টারভিউ। আর এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে এই কোম্পানির জন্য একজন বেস্ট এমপ্লয়ি খুঁজে বের করতে। বেস্ট মানে শুধু ভালো কোয়ালিফিকেশন নয়, বেস্ট মানে হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, বেস্ট মানে হচ্ছে নিজের কলিগদের সাথে ভালো আচরণে। স্যার, আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আর আমরা যদি জানতাম আপনি ওই লোক, তাহলে আমরা কখনোই এই কাজটা করতাম না। সেটাই মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব জিনিসটা কোয়ালিফিকেশন দেখে হয় না, মনুষ্যত্ব জিনিসটা হয় মন থেকে। এই মনুষ্যত্ব জিনিসটা আপনাদের দুজনের মধ্যে নেই, আছে শুধুমাত্র অনিকের মধ্যে। দ্যাটস ওয়াই এই চাকরিটা শুধু অনিকই পাবে, কারণ এই কোম্পানিতে অনিকের মতন লোকদেরই প্রয়োজন। আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, আপনারা এখন আসতে পারেন। স্যার, আমাদেরকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? I said get out. Just get out from here. অনিক, আপনি বসুন। আপনি ময়লাটা দেন, আমি ময়লাওয়ালা। আপা, আপনাকে ময়লাটি দেন। এত রাতে ময়লা নিতে আসছিস কেন? এখন তোর ময়লা নেওয়ার সময় হলো? আপা, সারাদিন ঘুইরা পুরো এলাকার ময়লা নেওয়া লাগে, তাই আজকে একটু দেরি হয়ে গেল। পরের বার থেকে ঠিক টাইমে আসবনি। আচ্ছা ঠিক আছে, যা ময়লা ঝুড়িটা নিয়ে আয় আর পরিষ্কার করে রেখে দিবি। আপা, এত রাত করে আমি আবার ভিতরে যাবো, ব্যাপারটা কেমন দেখা যায় না? আপনি যদি একটু কষ্ট করে আয়না দিতেন। ময়লা ঝুড়িটা আনবি আর পরিষ্কার করে রাখবি, তাতেই তোর এত কষ্ট? না আপা, কষ্টের লিগা না, আসলে আমার তো সারা গায়ে ময়লা লেগে রয়েছে, আপনার ঘরটাও নোংরা হয়ে যাইব। আর তাছাড়া আপনি যদি ময়লার বালতিটা একটু বাইরে এনে রাখতেন, তাহলে আপনারও আর কিছু কোয়া লাগতো না, আমারও কোনো সমস্যা হইতো না। দেখ, ময়লাওয়ালার মতো থাকবি, এত কথা বলবি না। ময়লা আনবি কিনা সেটা বল। ময়লাওয়ালা? হ আপা, ময়লাওয়ালা বইলেই তো আমরা সবার ময়লা পরিষ্কার করি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গার ময়লা নেই। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার চাইতে বড় ময়লাওয়ালা হইতেছেন আপনি। কি? তোর এত বড় সাহস? আপা, আমি ময়লাওয়ালা, কিন্তু আমি কাগো ময়লা পরিষ্কার করি, এই আপনাগো মতন মানুষের ময়লা পরিষ্কার করি। আমি যেদিন চাকরিতে ঢুকছিলাম সেদিন একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমি সবার বাড়ির ময়লা পরিষ্কার করব। কেন করছিলাম জানেন? কারণ আমি চাইছিলাম যে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হইব। আমার ছোট ভাই এখানে আসার আগে আমার মানা করছিল যে ভাই ওই বাড়িতে যাইও না। এখন বুঝতেছি মানা করার অনেক কারণ ছিল। বেরিয়ে যা এক্ষুনি, নাহলে মারতে মারতে তোকে বের করে দেব। জি আপা, যাইতাছি।
ভাই এত দেরি কেন? আমি তোমার আগেই কইছিলাম এই মহিলা একটা আস্ত বদজাত। তুমি আমার কথা না শুনেই চলে আসলে। আমি তো মনে করছি তোমার বেঁধে রাখছি, এই জন্যই তো এত রাত করে আসলাম। তা তোমার কিছু করছে নাকি? বেশি কিছু করে নাই, অপমান করে একটা থাপ্পড় দিয়ে বাইরে করে দিয়েছে। শিক্ষাটা হইলে তো তাইলে এবার চলো যাই। চল ভাইয়া শুনুন, এই নিন ময়লা নিন। আর আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ময়লাওয়ালা আসলে আপনারা না, আমরাই আসলে ময়লাওয়ালা। আমি এখন থেকে আপনাদেরকে পরিষ্কারওয়ালা বলেই ডাকবো। সেলুট আপা সেলুট। আমি আমার বাইরে বসছিলাম, ভাই এই বাসায় যায় না, এই মহিলা আস্ত একটা বজ্জাত। কিন্তু আমার ভাই আইছে, আর আমার ভাই আসাতেই আপনার বিবেক জাগ্রত হয়েছে। আর আপা আপনাদের যদি বিবেক জাগ্রত না হয় তাহলে এই দেশটা কেমনে পরিষ্কার হবে কোন? ধন্যবাদ আপা। আর আজকে থেকে আমরা প্রতিদিন আপনার বাসায় ময়লা নিতে আসবো। ভাই চলো। এই চাওয়ালা, এক কাপ চা দে। টাকা যত লাগে লাগুক, কিন্তু চা ভালো হওয়া চাই। আচ্ছা স্যার, দিতাছি। কি রে, তুই এখানে এসে টাকার অহংকার দেখাচ্ছিস? এই গরিব লোকটাকে অন্তত ছেড়ে দে। তুই এমন কেন? আমি টাকার কোনো অহংকার দেখাচ্ছি না। আমি চা খেতে এসেছি, চা খেয়ে আমি চলে যাব, ব্যাস। চা কত করে? 10 টাকা কাপ। আমি আপনাকে 50 টাকা দিচ্ছি, আমাকে 1 কাপ চা দিন। শোন, আমি তোকে 200 টাকা দিচ্ছি, তুই আমাকে চা দে। কি 200 টাকা? আমি আপনাকে 2000 টাকা দিচ্ছি, আপনি আমাকেই চা দেন। দেখ, আমি তোকে 5000 টাকা দিচ্ছি, কিন্তু চা শুধু তুই আমাকেই দিবি। 5000 টাকা আমিও দিতে পারি, আমার কাছে কি টাকা কম আছে নাকি? আরে থামেন আপনারা, 1 কাপ চায়ের দাম কি এত হয় নাকি? আমি আপনাকে 2 জনের চা দিতেছি, আপনাকে যা মনে চায় আমারে দিয়েন। আমারও একটু সাহায্য হইব, আর আপনাকে আর ঝগড়া করা লাগবে না। আমি আপনাকে 2 জনের চা দিতেছি। এই নাও টাকা। আজীব মানুষ, এত টাকা দিল কেন? আরে ভাই, আপনি কি দুজনে চিনেন নাকি? 1 কাপ চা 5000 টাকা দিয়ে খাইলো? না ভাই, আমি ওনাকে চিনি না। ওনারা 2 জন ওনাকে নিজের জিদের কারণে 1 কাপ চা 5000 টাকা দিয়ে কিনলো। কি কোন ভাই, কি আছে এই চাতে? দেন তো আমার 1 কাপ দেন তো খাই। আচ্ছা। চা তো বেশ ভালো ভাই, আমার কত দিতে হবে? ভাই আমি 1 কাপ চা 10 টাকা বেশি, আপনি আমারে 10 টাকাই দিয়ে। এই যে ভাই আপনার টাকাটা। আপনি অনেক ইমানদার লোক ভাই, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ভালো থাকেন ভাই। হ্যাঁ জি আচ্ছা। আরে বাহ, 1 কাপ চায়ের জন্য কিছুক্ষণ আগে ওখানে মারামারি করতেছিলেন, আর 1 কাপ চা 5000 টাকা দিয়ে কিনলেন। আপনাদের মতন বোকা ভাই আমি আমার জীবনেও দেখি নাই। আরে ভাই, 1 কাপ চা 5000 টাকা দিয়ে খাবো, আমরা এত বোকা না আসলে। স্যার, আমারে আর কয়টা দিন সময় দেন, আমি স্কুলের বেতনটা দিয়া দিব। আপনি তো জানেনই আমার বাবা আর্মিতে ছিল। হ্যাঁ, দেশের জন্য নিজের জীবনটা দিছে, কিন্তু দেশের মানুষ তো তার সেই প্রতিদানটা দেয় নাই। আমার আর কয়টা দিন সময় দেন, আমি টাকাটা পরিশোধ করে দিব। আচ্ছা। আসলে আমি সরি ভাইয়া, আমি আপনাদেরকে ভুল বুঝেছিলাম। এখনকার যুগে আপনাদের মতো মানুষ পাওয়া যায় না। সবাই তো শুধু মুখে বড় বড় কথা বলে, কাজের বেলায় কেউ না। ভালো থাকবেন ভাই।